বললাম আমরা যে আমার পয়সা দিয়ে অস্ত্র কিনেছি, বহিঃশত্রু আক্রমণ থেকে দেশকে রক্ষা করার জন্য। আজ সেই অস্ত্র ব্যবহার হচ্ছে আমার দেশের গরিব দুঃখী অস্ত্র মানুষের বিরুদ্ধে। গভর্নমেন্ট রিলিফ, আপনি রিলিফ পাইছেন? না, রিলিফ দিছে না। 7ই মার্চ 15ই আগস্ট সহ 8টি জাতীয় দিবস বাতিল করেছে। আর এই সিদ্ধান্তকে ঘিরে উঠেছে নতুন বিতর্ক। ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের 2 উপদেষ্টা নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ মন্তব্য করেছেন শেখ মুজিব একা জাতির পিতা ছিলেন না। চলুন এক নজর দেখে আসি 7ই মার্চের ভাষণ থেকে 1975 সাল পর্যন্ত অজানা কিছু ইতিহাস। গত 15 বছর ধরে দাবি করা হয়েছে 1971 সালের 7ই মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে তার ঐতিহাসিক ভাষণে স্বাধীনতার ডাক দেন। তার বেশ কিছু সূত্র বলছেন ভিন্ন কথা। 7ই মার্চের ভাষণ সরাসরি শোনা মুক্তিযোদ্ধাদের অনেকেই সাক্ষ্য দিয়েছেন যে শেখ মুজিব ভাষণ শেষ করেছেন পাকিস্তান জিন্দাবাদ বলে। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টু তার আমার ফাঁসি চাই বইতে লিখেছেন, সেদিন শেখ মুজিব স্বাধীনতার ঘোষণা করলেও করেননি। তিনি মূলত 4টি দাবি তুলে ধরেছেন পাকিস্তান সরকারের কাছে। যদি তার এসব দাবি মেনে নেওয়া হয় তাহলে তিনি ভেবে দেখবেন তিনি অ্যাসেম্বলিতে বসবেন কি বসবেন না। রেন্টু লেখেন, সেদিন বঙ্গবন্ধু পরিষ্কারভাবে স্বাধীনতার ঘোষণা না করে একটুখানি বাকি রাখেন। তিনি কেন সেদিন সরাসরি ঘোষণা করলেন না তা নিয়ে এখনো রয়ে গেছে রহস্য। এমনকি রেন্টুর বিশ্লেষণ উঠে আসে, সেদিন শেখ মুজিব পাকিস্তান থেকে নিজেদের আলাদা রাষ্ট্র হিসেবে ঘোষণা করতেন, তাহলে 12,000 মাইল দূর থেকে পাকিস্তান সেনা অভিযান পরিচালনা করাই সুযোগই পেত না এবং কোনো প্রকার রক্তপাত ছাড়াই দেশটা স্বাধীন হতো। 25শে মার্চ রাতে কি হয়েছিল আসলে? 25শে মার্চ রাতে যখন পাকিস্তানি হানাদার বাহিনী নিরস্ত্র বাঙালিদের উপর নির্মম গণহত্যা চালায়, সেই সময়ে শেখ মুজিবের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদের মেয়ে শারমিন আহমেদ লেখা তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইতে এর কিছুটা আভাস পাওয়া যায়। বইয়ের 45 এবং 46 নম্বর পৃষ্ঠায় শারমিন আহমেদ লেখেন, 25শে মার্চ রাতে শেখ মুজিবকে নিতে তাজউদ্দিন আহমেদ তার বাসায় যান। তাদের পূর্ব পরিকল্পনা ছিল যদি পাকিস্তান সরকার সামরিক অভিযান করে তাহলে তার আত্মগোপনে গিয়ে যুদ্ধ পরিচালনা করবেন, কিন্তু শেষ মুহূর্তে শেখ মুজিব আত্মগোপনে যেতে অস্বীকৃতি জানান এবং স্বেচ্ছায় কারাবন্দী হওয়ার প্রস্তুতি নেন। শুধু তাই না, পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী তাজউদ্দিন আহমেদ স্বাধীনতার ঘোষণাপত্র এবং একটি টেপ রেকর্ডার নিয়ে গিয়েছিলেন, কিন্তু বঙ্গবন্ধু সেই ঘোষণাপত্রে স্বাক্ষর করেননি এবং মৌখিকভাবে কোনো ঘোষণাও দেননি। মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর বইতে একটি বিষয় উঠে আসে। তিনি লেখেন, 27 তারিখ সকালে মেজর জিয়াউর রহমান কালুরঘাট বেতার কেন্দ্র থেকে 2টি ঘোষণা দেন। প্রথমবার তিনি নিজে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন এবং দ্বিতীয়বার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষে ঘোষণা দেন। যদিও শেখ মুজিব সেই ঘোষণা দিতে সত্যি বলেছেন কিনা তা নিয়ে বিতর্ক। স্বাধীনতা পরবর্তী শেখ মুজিব। মুক্তিযুদ্ধের পুরো 9 মাস শেখ মুজিবুর রহমান বন্দী ছিলেন পাকিস্তান কারাগারে। 1972 সালে 10ই জানুয়ারি তিনি ফিরে আসেন দেশে। এরপর 1975 সালের 15ই আগস্ট সপরিবারে তাকে নির্মমভাবে হত্যা করা হয়। তবে 72 থেকে 75 এর ইতিহাস আমরা অনেকেরই অজানা। এই সময় আওয়ামী লীগ সরকার তথা শেখ মুজিবের ঘনিষ্ঠজনদের বিরুদ্ধে উঠে আসে সীমাহীন দুর্নীতি, স্বজনপ্রীতি এবং দেশে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করার অভিযোগ। 1972 সালে যখন শেখ মুজিব দেশে ফিরে আসেন তখন তার রাষ্ট্রপতি হওয়ার কথাই ছিল না, কিন্তু তিনি তৎকালীন প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদকে সরিয়ে নিজেই বনে যান প্রধানমন্ত্রী। কারণ শেখ মুজিব জানতেন যে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্র ব্যবস্থায় রাষ্ট্রপতির কোনো ক্ষমতা নেই। শারমিন আহমেদ তার তাজউদ্দিন আহমেদ নেতা ও পিতা বইয়ের 104 নম্বর পৃষ্ঠায় লেখেন, 72 সালে 10ই জানুয়ারি বিশাল জনসভায় যখন শেখ মুজিবকে সংবর্ধনা দেওয়া হচ্ছিল তখন তিনি তাজউদ্দিন আহমেদের কানে কানে বলেন, তাজউদ্দিন, আমি কিন্তু প্রধানমন্ত্রী হব। যেই কথা সেই কাজ। মুজিবনগর সরকারের সংবিধানকে সরিয়ে দিয়ে 11 তারিখ নতুন সংবিধান আইন জারি করে 12 তারিখ তাজউদ্দিন আহমেদকে সরিয়ে তিনি হয়ে যান প্রধানমন্ত্রী।
গণপরিষদ সদস্যপদ বাতিল আদেশ 23/1972। 1972 সালে শেখ মুজিবুর রহমান একটি আইন পাশ করেন, গণপরিষদ সদস্যপদ বাতিল আদেশ আইন 23/1972। এই আইনে বলে তিনি যখন ইচ্ছা যার ইচ্ছা সংসদ সদস্যপদ বাতিল করতে পারবেন, অর্থাৎ সংসদে শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে কেউ কথা বললেই বাতিল হয়ে যেত তার সংসদ সদস্যপদ। এই আইন পাশের মাত্র 3 মাসের মধ্যেই বরখাস্ত করা হয় তৎকালীন 46 জন এমপিকে। রক্ষী বাহিনী গঠন 8ই ফেব্রুয়ারি 1972 সালে আরও একটি আইন পাশ করেন শেখ মুজিব, জাতীয় রক্ষী বাহিনী আইন। এই আইনকে বলে তিনি সেনাবাহিনীর পাশাপাশি আরও একটি সশস্ত্র বাহিনী নির্মাণ করেন, যেটি সম্পূর্ণরূপে শেখ মুজিবের তত্ত্বাবধানে চলত। অভিযোগ ওঠে এই রক্ষী বাহিনীকে ব্যবহার করে ঘটানো হতো বিচার বহির্ভূত গুম এবং খুন। এমনকি এমন অভিযোগ উঠে যে শেখ মুজিব দেশের সেনাবাহিনী থেকেও রক্ষী বাহিনীকে বেশি সুযোগ সুবিধা দিতেন বলে, আর তার সেনা সদস্যের একটি বড় অংশের মনে ছিল তার প্রতি বিদ্বেষ। 1973 সালের বিতর্কিত নির্বাচন। 1973 সালের নির্বাচন ছিল একটি ঐতিহাসিক নির্বাচন, কারণ সদ্য স্বাধীন দেশে এই নির্বাচনে আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে উঠেছিল বিপুল কারচুপির অভিযোগ। শারমিন আহমেদের লেখা তাজউদ্দিন আহমেদ, নেতা ও পিতা এই বইতে 73-এর নির্বাচনের কারচুপির বিভিন্ন রকমের কথা উঠে আসে। এমনকি এই কারচুপিতে সরাসরি শেখ মুজিবের অংশগ্রহণের অভিযোগও উঠে আসে, আর এসব ব্যাপারে তার সাথে জড়িত ছিলেন শেখ কামাল। সে নির্বাচনে আওয়ামী লীগের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ছিল জাসদ, আর জাসদদের নেতারা যেন নির্বাচনে অংশ দিতে না পারেন তাই বহু নেতাকে অপহরণের ঘটনাও ঘটে। ভোলায় জাসদের এমনই এক শক্তিশালী নেতা ছিলেন ডক্টর আজহার উদ্দিন। একই আসন থেকে মনোনয়নপত্র জমা দেন শেখ মুজিব, কিন্তু মনোনয়ন জমা দেওয়ার দিন আওয়ামী লীগের কিছু লোক ডক্টর আজহার উদ্দিনকে অপহরণ করেন। ফলে তিনি মনোনয়ন জমা দিতে পারেননি, আর সেই আসনে শেখ মুজিবকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বিজয়ী হিসেবে ঘোষণা করেন। এই নির্বাচনে যারা অন্যায়ভাবে আওয়ামী লীগকে জিততে সাহায্য করেছেন তাদের অনেকেই পরবর্তীতে সংসদে বিভিন্ন মন্ত্রীর পদ দেখা যায়। 1974 সালের ভয়াবহ দুর্ভিক্ষ। 28th, 1974, Sheikh Mujib declared a state of emergency in Bangladesh. 1974 সালের স্বাধীন বাংলাদেশের সরকার ভয়াবহ দুর্ভিক্ষে হানা দেয়। এই দুর্ভিক্ষের ভয়াবহতা এতটাই বেশি ছিল, অন্তত 1.5 লাখ মানুষ মারা যায়। এই দুর্ভিক্ষের পেছনে আওয়ামী লীগ সরকারের সীমাহীন দুর্নীতিকে দায়ী করেছেন অনেকেই। অমর্ত্য সেনের একটি কেস স্টাডিতে বলা হয়েছে, আগের বছরগুলোর তুলনায় 74 সালে খাদ্য উৎপাদন বেশি হয়, কিন্তু সরকার সীমাহীন দুর্নীতি এবং লুটপাটের কারণে এই খাদ্যের অসম বন্টন দেখা যায়, যার কারণে হয় ভয়াবহ দুর্ভিক্ষ। 1974 সালে দুর্ভিক্ষের পেছনে আরও একটি কারণ ছিল অবৈধভাবে ভারতের সম্পদ পাচার। তৎকালীন এক সংবাদপত্রের তথ্য অনুযায়ী 1972 থেকে 75 সাল পর্যন্ত বাংলাদেশ থেকে ভারতে পাচার হয় 2000 মিলিয়ন মার্কিন ডলারের দ্রব্য। এছাড়াও সালাউদ্দিন আহমেদের লেখা পাস্ট অ্যান্ড প্রেজেন্ট বইতে উঠে এসেছে, মুক্তিযুদ্ধের সময় পাকিস্তান বাহিনীর ফেলে দেওয়া অস্ত্র লুট করে 15টি জাহাজ বোঝাই করে নিয়ে যায় ভারত তৎকালীন সময়, যার বাজার মূল্য ছিল 27,000 কোটি টাকা। এছাড়াও তারা বিভিন্ন কারখানার যন্ত্রপাতি, মেশিন এবং অন্যান্য সরঞ্জাম লুট করে, যার বাজার মূল্য হলো 90,000 কোটি টাকা। আর এসব লুটপাটের প্রতিবাদ করায় সেক্টর কমান্ডার মেজর জলিলকে রাজবন্দী বানানো হয়। এমনকি তার মুক্তিযোদ্ধাও খেতাবও ছিনিয়ে নেয় আওয়ামী লীগ সরকার। বাকশাল কায়েম। দুর্ভিক্ষ, দুর্নীতি, রক্ষী বাহিনীর অত্যাচার ইত্যাদি কারণে সাধারণ মানুষ, সেনাবাহিনী, এমনকি আওয়ামী লীগের ভেতরেও দেখা যাচ্ছিল অসন্তোষ। শেখ মুজিব হয়তো এর কিছুটা আঁচ করতে পেরেছিলেন, আর তাই এই অসন্তোষ দমনে তিনি সামনে নিয়ে আনলেন বাকশাল। বাকশাল অর্থ হলো বাংলাদেশের কৃষক শ্রমিক আওয়ামী লীগ, আর এই বাকশালই ছিল শেখ মুজিব রহমানের পতনের অন্যতম বড় কারণ। বাকশালের বিষয়টা ছিল যে দেশে মাত্র একটি রাজনৈতিক দল থাকবে, বাকি সব দলকে বাকশালের সাথে মিশে যেতে হবে, আর যারা বাকশালে যোগ দেয়নি তিনি ছিলেন রাজনৈতিকভাবে নিষিদ্ধ, যা ছিল 1966 সালে শেখ মুজিবুর রহমানের দেওয়া 6 দফার বিপরীত। এছাড়াও তিনি 4টি পত্রিকা ছাড়া বাকি সব গণমাধ্যমও বন্ধ করে দেন। ফলে সারা দেশে ঢালাওভাবে শুধুমাত্র আওয়ামী লীগ সরকার তথা শেখ মুজিবের সাফল্য
প্রচারিত হতো। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1966 সালে 6 দফা ঘোষণার পর ক্রমশ বাঙালি জাতির নায়ক হয়ে ওঠেন। 1971 সালে তিনি সরাসরি স্বাধীনতার ঘোষণা না দিলেও তার নামের উপর ভর করেই হয় রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধ আর অর্জিত হয় স্বাধীনতা। কিন্তু 72 থেকে 75 সালের বহু জানা অজানা ইতিহাস ইঙ্গিত করে তিনি হয়তো একজন ভালো শাসক ছিলেন না। এমনকি অনেকেই তাকে বলেন বাংলাদেশের ইতিহাসের প্রথম স্বৈরশাসক। তার আমলেই কবি রফিক আজাদ তার বিখ্যাত কবিতায় লিখেছেন, ভাত দে হারামজাদা, নইলে মানচিত্র চিবিয়ে খাবো। লেখার জন্য জেলে ঢুকানো হয় তাকে। বাংলাদেশের সর্বহারা পার্টির নেতা সিরাজ সিকদারকেও শেখ মুজিবের আমলে বিচার বহির্ভূতভাবে ক্রসফায়ারে হত্যা করা হয়েছে, যা ছিল স্বাধীন বাংলাদেশের ইতিহাসে প্রথম ক্রসফায়ার। এসব কারণে অনেকে বলেন শেখ মুজিব একজন ভালো নেতা হলেও ভালো শাসক ছিলেন না। আর তাই একসময় তার ভাষণে উদ্ভূত হয়ে যেসব সেনা অফিসাররা মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তারাই নির্মমভাবে সপরিবারে তাকে হত্যা করেন। যখন তাদের শেখ মুজিবকে হত্যা করার কারণ জিজ্ঞেস করা হয়েছিল, তারা বলেছিলেন আর কোনো উপায় ছিল না শেখ মুজিবকে ক্ষমতাচ্যুত করার। সদ্য সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কর্মকাণ্ড দেখেও মনে হয় হয়তো তিনি পারিবারিক সূত্রেই পেয়েছেন এই স্বৈরাচারী মনোভাব। নুসরাত জাহান।